ভেক্টর বাহিত রোগ কি, কিভাবে এই ভেক্টর বাহিত রোগগুলো ছড়ায় এই বিষয়ে আমরা অনেকেই জানি না। তাই এই ভেক্টর বাহিত রোগের বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি। আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট ডক্টরকে। আসুন দেখে নিই কে রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে যে হেলথ কথার এপিসোডে পেয়ে গেছি কনসালটেন্ট মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ডক্টর সপ্তর্ষি বসুকে। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। ধন্যবাদ। আজকে যেটা আমাদের টপিক যে ভেক্টর বাহিত রোগ নিয়ে, প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো যে ভেক্টর বাহিত রোগ কি, যারা জানেন না তাদের জন্য। প্রথমে ইংলিশে বলছি, তারপরে বাংলায় ওটাকে ট্রান্সলেট করব। ইনফেকশন ট্রান্সমিটেড টু হিউম্যান অ্যান্ড অ্যানিমালস বাই ব্লাড ফিডিং আর্থ্রোপডস। মানে আর্থ্রোপডস যেমন আমরা জানি মশা, মাছি, টিক্স, তো এদের দ্বারা যেই ইনফেকশনটা সরবরাহ হয়, তো এটাকেই আমরা বলি ভেক্টর বোর্ন ডিজিজ। কি কি কারণে হয়? কজ অনেক কিছুই হতে পারে, যেমন এই যে মানে ইনফেক্টেড জিনিসের উপরে এই যে যেটা বললাম মসকিটো বা ফ্লিজ বা টিক্স, এরা যে বসে সেখান থেকে তারা এটাকে ট্রান্সমিট করে এই ডিজিজটা। সুতরাং একটা ইনফেক্টেড মানুষ থেকে যদি একটা নন ইনফেক্টেড মানুষের কাছে ওরা বসেন এবং তাদের থেকে যদি ব্লাড সাকিং করে ওই মানুষকে আবার কামড়ায়, তো এইভাবে জিনিসটা সরবরাহ হয়। কিন্তু এই যে ডেঙ্গুর ক্ষেত্রে বা ম্যালেরিয়ার ক্ষেত্রে মশা মাছি তো আমাদের চারপাশে ঘুরেই বেড়ায়, কিন্তু কোন মশা বা কোন মাছির থেকে এই রোগটা ছড়াতে পারে? যেমন আমরা জানি যে অ্যানোফিলিস মসকিটো বা এই ধরনের ডিফারেন্ট যে ক্লাস অফ মসকিটোস আছে, তারা এই জিনিসগুলোকে ছড়ায়, সুতরাং তাদের দ্বারা এটা প্রবাহিত হয়। সুতরাং এগুলোকে আমাদের সবার আগে জানতে হবে কোন সময়ে কিভাবে তারা তাদের বংশবৃদ্ধি হয় এবং সেখান থেকে কিভাবে তারা এই ইনফেকশনটাকে ছড়ায়, এটাকে আমাদের জানতে হবে। তাহলে সেটাই আমরা এবার জানবো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল কন্ডিশন, যে টেম্পারেচার, এই যে রেনি সিজন, এগুলো আমাদের জানতে হবে যে এগুলোর থেকে এই জিনিসগুলো ইনক্রিজ করে। এবার আমরা যদি এটাকে আগে জানতে হবে কী কী রোগ, যেমন ধরুন ম্যালেরিয়া, ডেঙ্গু, লাইমস ডিজিজ, ওয়েস্ট নাইল ফিভার, টিকবোন এনকেফালাইটিস, অনেক ধরনের আছে, প্লেগ আপনারা শুনে থাকবেন, টাইফাস, লিসমেনিয়াসিস, রেবিস। তো এই ধরনের সমস্তই ভেক্টর বর্ন ডিজিজ। তো এগুলো এক এক ধরনের ট্রান্সমিশন বা ওয়ে অফ ট্রান্সমিশন আছে। এটা একটা অনেক বড় টপিক, অনেক ডিসকাশনের জায়গা আছে। বাট ইন শর্ট, যদি আমরা দেখি যে আমরা এটা সবার একটা ইনকিউবেশন পিরিয়ড হয়, কারোর 3 থেকে 4 দিন, কারোর 5 দিন, কারোর 3 থেকে 7 থেকে 10 দিন। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে একটা মশা কামড়ালেই তার কিছুদিন পরে এই জিনিসটা অতিবাহিত হয়। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রিভেনশন। আমরা কিভাবে এই জিনিসটাকে প্রিভেন্ট করব। প্রথম সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা মানে বলি, যে যাদের পেটস আছে বা যাদের পোষা কুকুর বা বিড়াল আছে, তাদের যে শোবার জায়গা সেগুলোকে ক্লিন করা, তাদের পরিষ্কার রাখা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যাদের গার্ডেনিংয়ের শখ আছে, যাদের বাড়িতে অনেক ক্ষেত্রে তারা ঘাস বা গাছপাতা অনেক আছে, সেগুলোকে প্রপারলি ট্রিম করা এবং প্রপার ডিসইনফেক্টেন্ট দেওয়া, যেখানে সাথে সেই সমস্যাগুলো না হয়। এবং অবশ্যই যারা মানুষরা যারা ট্র্যাভেল করছেন কোনো ভেক্টর বোর্ন এরিয়াতে, অ্যাটলিস্ট 6 সপ্তাহ আগে সেটাকে ডাক্তারদের কাছে যান, সেই আপনার ডাক্তারদের কনসাল্ট করুন এবং প্রিভেন্টিভ মেজার্স কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, ডুজ অ্যান্ড ডোন্টস, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো আমাদের জানতে হবে। যদি আপনারা সেই জায়গায় যান, তাহলে পোর্টেবল বেড নেটস নিয়ে যেতে হবে। যেখানে ধরুন আপনি আফ্রিকায় ট্রাভেল করছেন বা ওইসব জায়গাতে, যারা অনেকে জঙ্গলে ভ্রমণ করতে ভালোবাসেন সেই সব জায়গায়। এবং অবশ্যই ইনসেকটিসাইড কিছু নিয়ে যেতে হবে, যেগুলো আর কি মানে মেরে দেয় সেই ধরনের ইনসেক্টসকে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা সবাই জানবেন ডেঙ্গু এবং বিশেষ করে ডেঙ্গুর ক্ষেত্রে এবং ম্যালেরিয়ার ক্ষেত্রে, এই জল, ফ্রেশ ওয়াটার যদি আপনি স্টোর করে রেখে দেন বা আপনার আশপাশের জায়গা যদি আপনি পরিষ্কার না করেন, সেখানে যে জল জমে, সেই জল জমার থেকে এই ধরনের মানে
মশাদের বংশবৃদ্ধি হয় এবং এরা ডেঙ্গু বা এই ধরনের ম্যালেরিয়া এই ধরনের ডিজিজকে আরও ছড়িয়ে দেয়। আপনারা জানেন যে ডেঙ্গু অত্যন্ত আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গল এখানে খুব বেশি মানে ভয়াবহ একটা কারণের মানে শিকার, এবং আমরা জানি যে আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং সমস্ত ডাক্তাররা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সবাই মিলে এই ডেঙ্গু দমনের প্রচুর প্রচেষ্টা করেছেন, এবং এখন ইনসিডেন্স ডেফিনেটলি অনেক কম। এবং আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে আমাদের মাথায় রাখতে হবে মসকিটো নেটস, আমি বললাম, এবং প্রপার কাভার্ড ক্লোদিং, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, যাতে মানে মশা বা মাছি না বসে সেই ধরনের। এবং খাবার, যেটা খুব ইম্পর্টেন্ট, যে গরমকালে যেমন আমরা অনেকে খাবার খাই, সেখান থেকেও একটা ভেক্টর বর্ন ডিজিজের প্রবণতা খুব বেশি হতে পারে। একদম খালি চোখে বা যারা এই বিষয়গুলো, সায়েন্টিফিক বিষয়গুলো জানেন না, তারা কি কীটপতঙ্গগুলোকে দেখে শনাক্ত করতে পারবেন? একটু স্টাডি করতে হবে, একটু পাবলিক অ্যাওয়ারনেস থাকতে হবে। আমার মনে হয় এগুলো যদি একটু মানুষ সচেতন হয়, এবং অনেক এখন যেটা আমি বললাম যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে অনেক ধরনের মানে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামস হচ্ছে, এগুলো মানুষকে সচেতন করার জন্যই। তো সেগুলোর ওপরে রাখা, এবং অবশ্যই আপনার ডাক্তারকে কনসাল্ট করা। আগে তো এই অসুখের চিকিৎসা কম ছিল, এখন চিকিৎসা পদ্ধতি উন্নতি হচ্ছে, দিন দিন উন্নত হচ্ছে, কিন্তু এখনো কি পুরোপুরি নিরাময় করা সম্ভব এই রোগগুলো? দেখুন, ভাইরাল যেগুলো হয় তার কোনো তো স্পেসিফিক ট্রিটমেন্ট হয় না, কিন্তু হ্যাঁ, প্যারাসাইটিক যেমন ম্যালেরিয়া যেটা আমরা জানি তার ট্রিটমেন্ট হয়, এবং সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, জ্বর কমানো, এবং স্পেসিফিক র্যাডিক্যাল ট্রিটমেন্ট যেটা আমরা করি ক্লোরোকুইন দিয়ে, সেগুলো তো আমরা করেছি, কুইনিন দিয়ে, মানে একটা সময় আমরা করেছি। এখন অনেক উন্নত ধরনের ড্রাগস এসছে যেগুলোতে আমরা সেরিব্রাল ম্যালেরিয়া বা কমপ্লিকেটেড ম্যালেরিয়া, ফ্যালসিপেরের ম্যালেরিয়া, এগুলো আমরা মানে চিকিৎসা করি। ডেঙ্গুর ক্ষেত্রে দেখুন, যেটা আমরা সবাই জানি, ডেঙ্গু একটা যখন অল্পর ওপর দিয়ে গেলে ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে সিস্টেম এফেক্ট করে, সেক্ষেত্রে ডেফিনেটলি এটা খুব একটা ভালো নয়। এবং আপনারা জানেন যে প্লেটলেটস কমতে থাকে, এবং তাতে একটা মারাত্মক হ্যামারেজিক ট্রান্সফরমেশন হয়, ডেঙ্গু হ্যামারেজিক ফিভার যেটা আমরা বলি। তো এই ধরনের ক্ষেত্রে অবশ্যই স্পেসিফিক ট্রিটমেন্ট, মানে সিমটমসটাকে আগে ডিটেক্ট করা এবং অ্যাকর্ডিংলি প্রপার হাইড্রেশন, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা কমপ্লিকেশনসটাকে অবশ্যই এড়াতে পারি। সাইড এফেক্টস কি থেকে যায় কিছু পরবর্তী? কিছু ক্ষেত্রে যদি এফেক্টেড হয় তাহলে অবশ্যই কিছু ক্ষেত্রে সাইড এফেক্টস থাকে। তার জন্যই যেটা বললাম আমি, যে প্রপার আর্লি ডিটেকশন এবং ডাক্তারের চিকিৎসা, এবং অ্যাকর্ডিংলি যা যা ডাক্তারবাবু বলছেন সেগুলোকে মেনে চলা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার আসবো বয়স্কদের আর বাচ্চাদের কথায়, যে তাদেরকে আরো বিশেষ সতর্কতা কিছু অবলম্বন করা উচিত? দেখুন, বয়স্কদের যেটা একটা সমস্যা, সেটা হচ্ছে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, এই সমস্ত কোমরবিডিটিস থাকে, এবং তাদের মধ্যে যদি ওবেসিটি খুব বেশি হয়, হাইপোথাইরয়েড থাকে, এই ধরনের ক্ষেত্রে এই সিচুয়েশনগুলো আরও অ্যাডভার্স এফেক্ট হয় বা আরও ওয়ার্সেন করে। তো সেগুলোর জন্য ট্রিটমেন্ট অবভিয়াসলি তাদের আরও সতর্ক থাকতে হবে। তাদের, যেটা আমি বললাম, যে মানে ডেঙ্গুর ক্ষেত্রে বা ম্যালেরিয়ার ক্ষেত্রে তাদের প্রপার মানে জামা কাপড় প্রপারলি পরা, কাভার্ড জামা কাপড় পরা, এবং অবশ্যই চারপাশের এই ক্লিন রাখা, কাটা ফল, এই জাতীয় কিছু ওষুধ, মানে এই ধরনের জিনিস না খাওয়া, এইসব জিনিস খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় এগুলো ঠিকঠাক থাকলে সেই রোগগুলো আমরা আটকাতে পারবো। এবং বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বাচ্চারাও অনেক কিছু বলতে পারেন না বা ঠিক তাদের প্রবলেমটা বলতে পারেন না, সুতরাং সেখানে প্রপারলি পেডিয়াট্রিশিয়ানদের সহায়তা নেওয়া এবং পেডিয়াট্রিশিয়ানদের সাথে কনসাল্ট করাটা খুব ইম্পর্টেন্ট। কোন সময় মূলত, মানে বছরের কোন সময় রোগগুলো বেশি দেখা যায়? অবশ্যই যখন মানে বর্ষাকাল বা খুব গরম কাল পড়ছে, এগুলো বেশি হয়। তো এগুলো আমাদের সতর্ক থাকা উচিত। বেশি করে জল খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে যেগুলো বললাম, এই কেয়ারফুল, এই জিনিসগুলো মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। সবশেষে দর্শকদের যদি এই ভেক্টর বাহিত অসুখগুলোর থেকে কিভাবে তারা নিজেদের প্রোটেক্ট করতে পারবেন সেই নিয়ে কিছু, আমি অলরেডি কিছু জিনিস ডিসকাস করেছি। সুতরাং সবার আগে আপনার যে সমস্যাটা হচ্ছে, সিমটমসটা হচ্ছে, এটা কিন্তু চেপে রাখবেন না। কোনো জ্বর আজকালকার দিনে কিন্তু একদম জ্বর, কিছু হয়নি, এরমভাবে কোনোভাবেই এটাকে মানে মেনে নেওয়ার কোনো কারণ নেই।
যেই দুদিনের বেশি জ্বর হচ্ছে তাহলে কিন্তু সতর্ক হয়ে যাবেন। শুধুমাত্র প্যারাসিটামল খেলেই কিন্তু জ্বর কমছে সেটা ভেবে নিশ্চিন্ত থাকলে হবে না। অ্যাডিকুয়েট জল খেতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং যেই আমি বললাম যেগুলো যে যা যা মানে জল বেশি করে খাওয়া, আশপাশের জল এবং নোংরা সেগুলো যাতে জমতে না দেওয়া হয় সেগুলো, এবং সচেতনতা, নিজের সচেতনতা, অ্যাওয়ারনেস, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং এগুলো আমার মনে হয় ঠিকঠাক মেনে চললে সমস্যাগুলো হবে না। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। দর্শকদের জন্য বলবো অবশ্যই ডাক্তারবাবু যে সতর্কতাগুলো মেনে চলতে বললেন অবশ্যই সেগুলো মেনে চলবেন। জ্বর হলে, বেশি দিন জ্বর থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং উনি আরও যা যা বললেন সেগুলো মেনে চলবেন। আমাদের এপিসোডটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে 6টার সময় চোখ রাখতে হবে জিও বাংলার হেলথ কথায়।